দেখো তাহলে কোশ্চেনে কি বলা আছে, কোন প্রিজমের প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ 35 ডিগ্রি এবং প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, তার মানে বোঝাই যাচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করতে বলছে এবং প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি কত, প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি কত। দেখি বলো তো এখানে কোন সূত্র খাটানো যেতে পারে। দেখি বলো কোন সূত্র খাটানো যেতে পারে। প্রতিসরণ কোণ দেওয়া আছে 35 ডিগ্রি, তাহলে দেখো দেওয়া আছে প্রতিসরণ কোণ আর সমান সমান কত, 35 ডিগ্রি। প্রতিসরণ কোণ আর সমান সমান 35 ডিগ্রি। আচ্ছা, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজম কোণ সমান সমান কত, 2r না, r প্লাস r 2r না। তাহলে দেখো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজম কোণ, এখানে তো ন্যূনতম বিচ্যুতির কথাই বলছে, তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজম কোণ, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজম কোণ সমান সমান 2r, অর্থাৎ 2 ইন্টু 35 ডিগ্রি, তার মানে কত, 70 ডিগ্রি। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজম কোণটা আমরা পেয়ে গেলাম। প্রিজম কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। প্রিজম কোণ এ সমান সমান লেখো 2r সমান সমান 2 ইন্টু 35 ডিগ্রি, অর্থাৎ 70 ডিগ্রি। কোনটা, প্রতিসরণ কোণের কথা বলতেছো এটা, r1 সমান সমান r2, তাহলে হ্যাঁ যে কোনো একটা লিখলেই তো হইলো। তার মানে r সমান সমান 35 ডিগ্রি, এখানে r1 প্লাস r2 মিলে কি হয়, 2r লেখা যায় না, লিখলেই হইলো। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজম কোণটা আমরা বের করলাম। এখন আসো দেখো বলা আছে যে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করতে হবে। ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ এর ক্ষেত্রে প্রতিসরণাঙ্কের একটা সূত্র ছিল, তাই না? হ্যাঁ, ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক মিউ সমান সমান ছিল সাইন, কি ছিল বলো, সাইন মিউ, সরি ডেল, এটা হচ্ছে
মিউ সমান সমান ছিল সাইন ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, এটা ছিল ডেল এম, এইটা ছিল। তাহলে দেখো তো এই যে মিউ, এই মিউ এর মানটা আমাকে দেওয়া আছে না, প্রতিসরণাঙ্ক 1.5 দেওয়া আছে। এখানে এ এর মানটাও আমি জানি, এখানে এ এর মানটাও আমি জানি। দরকার কি শুধুমাত্র ডেল এম এর মানটা বের করা। তাহলে লেখো মিউ এর মান হলো 1.5 সমান সমান সাইন ডেল এম, এইটার মান আমি জানি না, ডেল এম প্লাস এ এর মান হলো 70 ডিগ্রি। এই যে 70 ডিগ্রি বের করছি, 70 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 70/2, এইটা। এখন এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিবা, ক্যালকুলেটরে বসায় দিয়ে অ্যাজাম্পশন মেথড কাজে লাগায়ে ডেল এম এর মানটা নির্ণয় করো। ক্যালকুলেটর নিয়ে আসবা, ফিজিক্স ক্লাসে ক্যালকুলেটর না নিয়ে আসলে মুশকিল না। দেখি ক্যালকুলেটর দেখি কত আসে। কি করবা, 1.5 এটা সমান সমান উপরে সাইন এক্স প্লাস 70 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 70/2, অ্যাজাম্পশন দিবা, শিফট দিয়ে ক্যালক 48.71 বা 72, 48.72 ডিগ্রি। তাহলে আমাদের ন্যূনতম বিচ্যুতির মান হলো 48.72 ডিগ্রি। এতটুকু বুঝছো কিনা? আবারও বলতেছি, দেখো বলা আছে কোনো প্রিজমের প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ 35 ডিগ্রি। তো প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ আমরা R1 বা R দ্বারা প্রকাশ করে থাকি, তুমি R1 দ্বারাও প্রকাশ করতে পারো, সমস্যা নাই। এখন আসো, বলতেছে প্রতিসরণাঙ্ক 1.5 ন্যূনতম বিচ্যুতি কত। এখন ন্যূনতম বিচ্যুতির সাথে প্রতিসরণাঙ্কের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক এই সূত্রের মাধ্যমে আমরা সম্পর্কটা স্থাপন করি, যেখানে মিউ সমান সমান সাইন ডেল এম প্লাস এ ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এখন যদি সামহাও, যেহেতু মিউ এর মানটা দেওয়াই আছে, প্রতিসরণাঙ্কের মানটা দেওয়াই আছে, সামহাও যদি আমরা এ এর মানটা বের করতে পারি, তাইলেই কিন্তু আমরা এই ডেল এম এর মানটা বের করতে পারবো। তো যেহেতু বলা আছে ন্যূনতম বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজম কোণ এ সমান সমান কি লেখা যায়, 2R1 অথবা 2R2 লেখা যায়। তাহলে এখানে R1 এর মানটা দেওয়া আছে, তাহলে 2R1 সমান সমান কত হবে, দ্বিগুণ, 35 গুণ 2 70 ডিগ্রি। এ এর মানটাও পাইছি, মিউ এর মান দেওয়া আছে, জাস্ট ডেল এম এর মানটা বের করা। তাহলে ন্যূনতম বিচ্যুতি বের হয়েছে 48.72 ডিগ্রি, এটা। এখন তোমাকে বলছে প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি কত। প্রথম তলের বিচ্যুতি কত হয়, প্রথম তলের বিচ্যুতি I1 মাইনাস R1 না, প্রথম তলের বিচ্যুতি মানে কি I1 মাইনাস R1। তো ভাই এখানে R1 এর মানটা দেওয়া আছে, I1 এর মানটা কি আমি জানি, I1 এর মানটা তো আমি জানি না। তো I1 এর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখানে ন্যূনতম বিচ্যুতি ডেল এম, এটা আমরা বের করছি। ন্যূনতম বিচ্যুতির সাথে I1 এর সম্পর্কটা কি, 2I1 মাইনাস 2R1, ডেল এম সমান সমান 2I1 মাইনাস 2R1। কথা কি ক্লিয়ার কিনা? এটা কিন্তু সূত্র ছিল, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে ডেল এম সমান সমান 2I1 মাইনাস 2R1। তাহলে লেখো ন্যূনতম
বিচ্যুতির ক্ষেত্রে ডেল এম সমান সমান 2i1 মাইনাস 2r1। তাহলে i1 সমান সমান কত হবে? i1 সমান সমান হবে ডেল এম প্লাস এই যে 2r1, এটাকে a লেখা যায় না? অবশ্যই a লেখা যায়, এই যে প্রিজম কোণ a, তাহলে a ডিভাইডেড বাই 2। ডেল এম এর মানটা আমি নির্ণয় করছি 48.72, কোণ a এর মান 70 ডিগ্রি ডিভাইডেড বাই 2। দেখো তো i1 এর মান কত আসে? i1 এর মানটা কত আসে? জাস্ট কিন্তু সূত্র বসানো ছাড়া এখানে কিছুই করতেছি না। আগের দিন যা সূত্র পড়াইছি ওগুলাই বসাচ্ছি। i1 কত আসে? $59.33 59.36 ডিগ্রি। i1 এর মান হলো 59.36 ডিগ্রি। এটা কি অ্যান্সার? বলছে প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি কত? এটা কি বিচ্যুতি? এটা তো আপতন কোণ। তাহলে লেখো প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি। প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি ডেল 1 সমান সমান কি? ডেল 1 সমান সমান আমরা কি জানি? i1 মাইনাস r1 না? i1 মাইনাস r1, যেখানে i1 এর মানটা আমি বের করছি 59.36 ডিগ্রি মাইনাস r1 এর মানটাও আমার জানা আছে। r1 এর মান কত? 35 ডিগ্রি। অ্যান্সার কত আসে? 24.36 24.36 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দুইটা অ্যান্সার, তার মানে প্রথম অংশে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? 48.72, এটা একটা অ্যান্সার। আর প্রথম তলে বিচ্যুতি কোণ কত? 24.36 ডিগ্রি, এটা একটা অ্যান্সার। মোটামুটি এর আগের ক্লাস করে থাকলে কিন্তু এটা অবশ্যই বোঝা উচিত। কোশ্চেন এইরকমই আসে, বুঝছো? প্রিজম থেকে একটা সৃজনশীল মাস্ক থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আই গেস প্রিজম, জ্যামিতিক আলোক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। প্রিজম এবং লেন্স এই দুইটার ভিতর থেকে একটা কোশ্চেন আসে, বুঝছো? তো এখানে কোথাও প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে এখনো বলো কিন্তু। এখানে কোথাও প্রবলেম আছে কিনা? ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে মুভ করবো তাহলে। এরপরে অঙ্ক লেখো একটি সমবাহু প্রিজমের এরপরের অঙ্ক লেখো একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2। একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2 এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত? এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত? মানে তোমাকে একটা সমবাহু প্রিজম দেওয়া আছে, যেটার উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে √2। এখন বলতেছে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? তো
তো প্রতিসরাঙ্কের সাথে বিচ্যুতির সম্পর্ক কোন সূত্র? কিছুক্ষণ আগেই ব্যবহার করলাম, মিউ সমান সমান সাইন ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। তাহলে এখানে এই সূত্রে আমার মিউ এর মানটা জানা আছে, প্রতিসরাঙ্কের মানটা জানা আছে, বের করতে হবে ডেল এম এর মান অর্থাৎ ন্যূনতম বিচ্যুতির মান। একটা বিষয় আমাদের জানা নাই, কি সেটা? এ এর মান, প্রিজম কোণটার মান জানা নাই, ওইটার মান কত বলতে পারবা? সুষম যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবগুলা কোণের মান কত? 60 ডিগ্রি। তার মানে এই যে প্রিজম কোণ এটাও কত হবে? 60 ডিগ্রি হবে না? 60 ডিগ্রি হবে। তার মানে এ এর মানটা কত? 60 ডিগ্রি। কিন্তু তাহলে লেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রিজম কোণ এ, প্রিজম কোণ এ সমান সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা জানি মিউ সমান সমান সাইন ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই। এখন এই মিউ এর মানটা আমাদের জানা আছে √2, সাইন ডেল এম এইটার মানটা আমার জানা নাই, এ এর মানটা আমি জানি 60 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 60 বাই। এ সমান সমান 60 ডিগ্রি, মিউ সমান সমান √2। এখন ডিরেক্টলি এখান থেকে ডেল এম এর মানটা বের করো। ডেল এম সমান সমান কত আসে? ডেল এম এর মান কত আসে? কত আসে ডেল এম এর মান? পারলা না? এটাতে এমনিই পারা যাবে। সাইন 60/2 মানে কত? সাইন 30। সাইন 30 এর মান কত? হাফ। তাহলে ওই হাফ √2 এর সাথে গুণ হয়ে গেলে কি হয়? হাফ গুণ √2, √2 ডিভাইড বাই 2, তার মানে 1 ডিভাইড বাই √2। এই পাশে আছে সাইন এটা, আর এই পাশে সাইন 1 ডিভাইড বাই √2 এর মান কত? সাইন কত ডিগ্রি এর মান 1 ডিভাইড বাই √2? সাইন 45 ডিগ্রি এর মান 1 ডিভাইড বাই √2। তাহলে সাইন সাইন কেটে গেল, এই পাশে থাকলো 45 ডিগ্রি, এই পাশে ডেল এম প্লাস 60 ডিভাইড বাই 2। তাহলে 2 ইন্টু 45 মানে কত? 90। ডেল এম এর মান হবে 90 মাইনাস 60, 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ক্যালকুলেশনটা কিভাবে করলাম একটু দেখাই। √2, এই যে দেখো সাইন 30 এটার মান হলো হাফ, সমান সমান সাইন ডেল এম প্লাস 60 ডিভাইডেড বাই 2। তো দেখো এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √2, তাই না? সাইন কত ডিগ্রি এর মান 1 ডিভাইড বাই √2? সাইন 45 ডিগ্রি এর মান 1 ডিভাইড বাই 2। এখানে সাইন ডেল এম প্লাস 60 ডিভাইডেড বাই 2। সাইন সাইন কাটে 45, এই 2 এই পাশে গুণ হয়ে যাবে, গুণ 2 সমান সমান ডেল এম প্লাস 60। তাহলে ডেল এম সমান সমান 90 মাইনাস 60, 30 ডিগ্রি। ক্যালকুলেশনটা এইভাবে করা হয়েছে। ন্যূনতম বিচ্যুতি হবে 30 ডিগ্রি। আচ্ছা, এটা তোলা হয়েছে না? এরপরের অঙ্ক তোলো। একটি সমবাহু কাচ প্রিজমের একটি সমবাহু কাচ প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হলে প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হলে
একটি সমবাহু কাচ প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হলে দ্বিতীয় পৃষ্ঠ ঘেঁষে আলোক রশ্মি নির্গত হবে। একটি সমবাহু কাচ প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হলে দ্বিতীয় পৃষ্ঠ ঘেঁষে আলোক রশ্মি নির্গত হবে। এখানে একটু চিত্রটা দেখাই। জাস্ট রাফ চিত্রটা দেখাবো। দেখো এটা চিত্র কেমন, বলা হচ্ছে এটা একটা সমবাহু কাচ প্রিজম। সমবাহু কাচ প্রিজম হওয়া মানে কি, এটা কত হবে 60 ডিগ্রি। কাচ বলা আছে, কাচের প্রতিসরণাঙ্ক কত 1.5। এটা কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে, কাচের প্রতিসরণাঙ্ক 1.5। দেখো আমি বলে দেইনি, জাস্ট বলে দিচ্ছি কাচ, তার মানে তোমার মনে রাখতে হবে এর প্রতিসরণাঙ্ক 1.5। তো ধরলাম এটা এইভাবে আপতিত হলো, আলোক রশ্মিটা আপতিত হলো, আপতিত হওয়ার পর প্রতিসরণ হবে। প্রতিসরণ হওয়ার পর বলা হচ্ছে আপতন কোণের কত ডিগ্রি মানের জন্য নির্গত রশ্মি বা প্রতিসরিত রশ্মি বিভব তল ঘেঁষে যাবে। দেখো তো এটা বিভব তল না, আগে আমরা দেখছি প্রতিসরিত রশ্মি এইভাবে চলে যায়, মানে হচ্ছে নির্গত যে রশ্মি সেটা এইভাবে চলে যায়। তো বলা হচ্ছে এই আপতন কোণের মান কত হলে এটা এই বরাবর চলে যাবে, মানে একবারে তল বরাবর চলে যাবে। কথা কি বুঝছো? নির্গত রশ্মিটা ডিরেক্ট এই বরাবর চলে যাবে। তাহলে ডিরেক্ট যদি এই বরাবর যায়, আমাকে বলো তো অভিলম্ব থাকে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর, তাহলে নির্গত কোণ কত হবে 90 ডিগ্রি হবে না? নির্গত রশ্মি যদি বিভব তল বরাবর চলে যায়, আর আমরা অভিলম্ব জানি বিভব তলের উপরে লম্ব, তাহলে বিভেদ তল এবং বিভেদ তলের উপরে লম্ব মাঝখানের কোণ কত 90 ডিগ্রি। তার মানে নির্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি। নির্গত কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা স্নেলের সূত্র ব্যবহার করতে পারবো না। স্নেলের সূত্র ব্যবহার করলেই কিন্তু আমরা এই যে এখানে কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। এই যে এই আপতন কোণটা কত সেটা আমরা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে লেখো স্নেলের সূত্র অনুযায়ী, চিত্রটা শুধুমাত্র বোঝার জন্য, স্নেলের সূত্র অনুযায়ী 1.5 ইন্টু সাইন কি হবে দেখি বলো তো। সাইন এটা কি দ্বিতীয় প্রতিসরণ না? দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে 1.5 ইন্টু সাইন R1 হবে না R2 হবে? R2 হবে দ্বিতীয় প্রতিসরণ। 1.5 ইন্টু সাইন R2 সমান সমান এইটা কি বায়ু মাধ্যম না? 1 ইন্টু সাইন I2 এর মান কত 90 ডিগ্রি না? নির্গত কোণ I2 এর জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি। তাহলে R2 এর মান কত হবে? R2 এর মান কত হবে বলো? R2 এর মানটা কত হবে? R2 এর মানটা কত হবে? R2 কোনটা বুঝলা না? এটা R2টা বোঝো নি? আমি বলি প্রথম প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? I1। প্রতিসরণ কোণকে কি দ্বারা প্রকাশ করতাম? R1 না? দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? R2 না? এইটা R2। আপতন কোণ এটা হলো আপতন কোণ। তাহলে আপতন কোণ কার ভিতরে আছে? প্রিজমের ভিতরে না? তাহলে প্রিজমের প্রতিসরণাঙ্ক ইনটু প্রিজমের ভিতরে আপতন কোণ কত সাইন R2, নির্গত কোণ কত 90 ডিগ্রি। তাহলে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? I2 দ্বারা, সাইন I2 ইনটু বাইরের প্রতিসরণাঙ্ক কত 1।
এটা না বোঝার তো কোনো কারণই নাই। R2 এর মান কত বের হয়? 41.81 ডিগ্রি। 41.81 ডিগ্রি। এখন আমাদের টার্গেটটা কি দেখি বলো তো? টার্গেটটা কি? I1 বের করা। তো I1 আমি বের করতে চাই, R2 দিয়ে আমার কাজ আছে, আমার দরকার R1। R1 যদি পেয়ে যাই তাহলে কিন্তু আবার স্নেলের সূত্র ব্যবহার করে I1টা পেয়ে যাব। তাহলে R2 যদি জানা থাকে, R1 বের করার উপায়টা কি? প্রিজম কোণ সমান সমান R1 প্লাস R2। প্রিজম কোণ A সমান সমান R1 প্লাস R2, তাই না? এটা তো লিখে দিছিলাম। তাহলে লেখো, আমরা জানি প্রিজম কোণ A সমান সমান R1 প্লাস R2। তাহলে R2 হবে, এখানে প্রিজম কোণটা কত? 60 ডিগ্রি না? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মাইনাস 41.81 ডিগ্রি। R2 এর মানটা কত আসে? R2 এর মানটা আসবে 18.19। ও সরি, R1, এটা R1। R2 এর মানটাই তো আমাদের এখানে বসানো আছে, 18.19 ডিগ্রি। R1 এর মানটা দরকার, R2 তো আমরা বসাই দিছি। 18.19 ডিগ্রি হলো আমাদের R1 এর মান। এখন প্রথম প্রতিসরণের ক্ষেত্রে যদি আমরা স্নেলের সূত্র ব্যবহার করি তাইলেই কিন্তু কাজ হয়ে যাবে। কি ব্যবহার করব? এই যে μ1 sin I1 সমান সমান μ2 sin R। লেখো, প্রথম প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র অনুযায়ী প্রথম প্রতিসরণে স্নেলের সূত্রানুযায়ী বাইরের মাধ্যম প্রতিসরণাঙ্ক কত? 1। বায়ু মাধ্যম 1। বাইরে অবশ্যই আপতন কোণ কি আছে? বাইরে আছে। আপতন কোণ কত? sin I1 সমান সমান এখান থেকে এখানে ঢুকছে, প্রিজমে ঢুকছে, তাহলে প্রিজমের ভিতরে প্রতিসরণাঙ্ক 1.5। প্রিজমের ভিতরের কোণ sin R1। তো R1 এর মানটা কি আমি বের করছি না? R1 এর মানটা তো বের করছি, কত সেটা? 18.19। অতএব I1 সমান সমান কত? সাইন ইনভার্স ওইটা করো, 27.92। I1 এর মান হবে 27.92 ডিগ্রি। তার মানে এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো, বলা হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে অবিলম্ব, এই কোণটা যদি 27.92 ডিগ্রি হয়, অর্থাৎ আলোক রশ্মি যদি অবিলম্বের সাথে 27.92 ডিগ্রি কোণে আপতিত হয় প্রিজমের উপরে, তাহলে নির্গত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে। বুঝছো? এর ভৌত তাৎপর্য হলো এটা। অর্থাৎ প্রিজমের উপরে যদি আলোক রশ্মি 27.92 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে নির্গত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যাবে। এটা অনেক সময় MCQ এও থাকে। বুঝছো? তার মানে এই ধরো কোণটা মুখস্থ রাখা বুদ্ধিমানের লক্ষণ। এই অঙ্কটা তোমরা সবাই করে দিবা। দেখো, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5। এর ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি হলে, এর ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে প্রিজম কোণ কত?
এটা কি পারবা না? কত আসে? কি হচ্ছে? অ্যান্সার বের করার জন্য মানে আমি সবই তুলেছি তুলে দেওয়ার সাথে কত আসে অ্যান্সার? এই যে দেখো, আবার দেখাই আমি তোমার ন্যূনতম বিচ্যুতি কোণ, তাহলে প্রতি স্মরণাঙ্ক 1.5 সমান সমান এই যে তুললা সাইন ডেল এম এর মান কত? 30 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 30/2, ও সরি এক্স বাই 2, এখানে এক্স বাই 2 ছিপ দিয়ে এই যে ক্যালক এক্স এর মান কত এটা বলছে। এক্স এর মান কত বসাবে, যে কোনো একটা বসায় দাও। 51.71 সেমি করছো, ক্যালকুলেটর তোমার সাথে শত্রুতা আছে। 51.71 ডিগ্রি, মানে আমি করলে অ্যান্সার দিচ্ছে, তুমি করলে অ্যান্সার দিচ্ছে না, তার মানে তোমার সাথে একটা পার্সোনাল শত্রুতা আছে ক্যালকুলেটর। টাইটেল দাও, নতুন টপিক আলোর বিচ্ছুরণ। এর আগের দিন কিছু ধারণা দিছি জাস্ট। আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। তাহলে আলোর বিচ্ছুরণ কি বলছিলাম দেখি বলো তো? যৌগিক আলো ভেঙে মৌলিক আলোতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিসপারশন অফ লাইট বা আলোর বিচ্ছুরণ। যেখানে দেখাইছিলাম এইভাবে যৌগিক আলো, যৌগিক আলোর সর্বোৎকৃষ্ট উদাহরণ, মানে যৌগিক আলো বলতে কি আলোকে বোঝানো হয়? সাদা আলোকে। যৌগিক আলো বা সাদা আলো। তাহলে এর যদি বিচ্ছুরণ হয়, বিচ্ছুরণটা হয় কিভাবে? প্রিজমের মাধ্যমে। এর যদি বিচ্ছুরণ হয় তাহলে সেটা মৌলিক আলোতে কনভার্ট হয়, মৌলিক আলোতে কনভার্ট হয়। মৌলিক আলো বলতে বোঝানো হয় কিসে, কাকে? বেনিয়াসহ কলাকে। বেনিয়াসহ কলা, তার মানে যৌগিক আলো সাদা আলো যদি প্রিজমের ভিতরে তুমি প্রবেশ করাও তাহলে সেটি বের হওয়ার সময় বেনিয়াসহ কলা অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল আলোতে কনভার্ট হবে। এটার পরীক্ষণও তোমাদের আমি গ্রুপে দিছিলাম, বুঝছো? যে কোনো একটা প্রিজম আলোতে রাখবা, আলোতে রাখার পরে বুঝতেইছো সূর্যের আলো আসবে, সূর্যের আলো মানে কি? সাদা আলো। তো যখন ওইটা প্রিজমে পড়বে অন্য পাশে দেখবা যে এরকম ডোরা দেখা যাচ্ছে, বেগুনি, নীল, সবুজ আলো এরকম কালারের ডোরা দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে আলোক বিচ্ছুরণ। হ্যাঁ বলো বলো। না, এই যে সুন্দর কথা বলছো, দেখো এই যে দেখতেছো না প্রিজম, ধরো এই প্রিজমে তুমি একটা সাদা আলো পড়লো,
বা আমরা বলতেছি যৌগিক আলো পড়লো, তো এটা কি হবে, এটা এইভাবে, এগুলো যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে বেনিয়াসহ কলা, বেনিয়াসহ কলাতে কনভার্ট হবে। এখন তুমি যদি অন্য একটা প্রিজম এইভাবে উল্টা করে রাখো এবং এই যে বেনিয়াসহ কলা এটাতে যদি আবার পড়ে, তাহলে তুমি অন্য পাশে আবার সাদা আলো দেখতে পারবা, সাদা আলো দেখতে পারবা। একই কথা কিন্তু দেখো, এই যে সাদা আলো থেকে তুমি কি পাইলা, বেনিয়াসহ কলা পাইলা। এখন এই বেনিয়াসহ কলা যদি আবার অন্য একটা প্রিজমে পড়ে, তখন বের হয়ে আসার সময় কি আলোতে কনভার্ট হবে, আবার সাদা আলোতে কনভার্ট হবে। বেগুনি মানে তুমি শুধু একটা একটা রং দিবা, একটা রং দিলে তুমি পাবা না, একটা রং দিলে তুমি পাবা না, একটা রং ওই রকমই দেখাবে, কারণ সাদা আলো মানে সকল আলোর মিশ্রণ। বেগুনি পাবা, বেগুনি পাবা, এখানে তুমি সাদা পাবা না, কারণ সাদা আলো মানে হলো সকল আলোর মিশ্রণ। একটা পার্টিকুলার আলো তো তোমার সাদা আলোতে কনভার্ট হবে না, কথা কি বুঝছো কিনা। এখানে যদি 7টা আলোই যদি তুমি আবার প্রিজমে ফেলাও, তখন তুমি ওই পাশ থেকে সাদা আলো দেখতে পারবা, কথা কি ক্লিয়ার। এটা একটু লিখে নাও, এটা একটু লেখা থাকবে, এটা একটু লিখে নিতে হবে। এটা লেখা হয়েছে কিনা, আচ্ছা। এখন আসো, চিত্রটা তুলতে হবে। চিত্রটা একটু তুলতে হবে। ধরো আমাদের যে কোনো একটা আলো এখানে আপতিত হলো, এটা বোঝাই যাচ্ছে যৌগিক আলো বা সাদা আলো, যেহেতু শূন্য মাধ্যমে আসছে। তো যৌগিক আলো বা সাদা আলো যখন এখানে পড়বে, পড়ার পরে প্রিজমের ভিতরে এগুলো বিভিন্ন কালার তৈরি করবে বিচ্ছুরণের মাধ্যমে। এই সাদা আলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, এইভাবে 7টা কালার তৈরি করবে, 7টা কালার তৈরি করবে। তো এটা একটা, তো আমি এখানে দেখো একেবারে সর্বোচ্চ যে কালার সেটা নিব এবং সর্বনিম্ন যে কালার সেটা নিব। এখন কালার যেটা আছে বেনিয়াসহ কলা, এর ভিতরে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কার, বেগুনির। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কার, লাল। তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেইটা হলো, ধরে নিলাম এটা, এটা এখানে যে বেঁকে যাবে আর এটা এখানে যে বেঁকে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো লাল এবং এটা হলো বেগুনি। আর এর ভিতরে কিন্তু আরো 5টা কালার আছে। এই লাল এবং বেগুনির ভিতরেই সব কালারগুলো থাকবে না, কারণ বলছি বেনিয়াসহ কলা, তার মানে লাল হলো একেবারে শেষ লিমিট, বেগুনি হচ্ছে একেবারে লোয়ার লিমিট, এর ভিতরেই তো সবগুলো থাকবে। আচ্ছা, তো আমি যে কোনো 2টা দেখাইছি। এখন আসো, লাল বা রেড, বেগুনি বা ভায়োলেট। তো এই যে আলোক রশ্মি যেটা আছে, এই আলোক রশ্মি আসলে যাওয়ার কথা কোন দিকে, এই বরাবর এই দিকে যাওয়ার কথা না, সোজা যাওয়ার কথা না, সোজা যাওয়ার কথা তো, বাট ও কি হয়েছে, বেঁকে গেছে না, বেঁকে গেছে কি না, বেঁকে গেছে। তাহলে এই লাল আলো কত ডিগ্রি কোণে বেঁকে গেছে, এটাকে আমরা ডেল আর দ্বারা প্রকাশ করব। লাল আলো বেঁকে গেছে ডেল আর পরিমাণে, এটাকে বলা হচ্ছে কি, লাল আলোর বিচ্যুতি। লাল আলোর বিচ্যুতি না, যতটুকু যত কোণে বেঁকে যায় এটাকে আমরা কি বলি, বিচ্যুতি বলি। আর এই যে দেখো বেগুনি আলো,
এটা কত পরিমাণে বেঁকে গেছে? ডেল ভি পরিমাণে বেঁকে গেছে, ডেল ভি পরিমাণে বেঁকে গেছে। তাহলে আমাকে বলো তো বিচ্যুতি কোনটা কার বেশি? বেগুনি আলোর বিচ্যুতি বেশি। এটা কোশ্চেনে আসতেই পারে, তোমাদের খ নাম্বারে দিতে পারে। খ নাম্বারে দিলে অনেকেই এগুলো লিখতে অসুবিধা হয়। তোমাদের বলতে পারে যে লাল আলোর বিচ্যুতি কম কেন, বেগুনি আলোর বিচ্যুতি বেশি কেন? লাল আলোর বিচ্যুতি কম কেন? কারণ লাল আলো যেটা আছে, তোমাদের একটা ইকুয়েশন শিখাইছিলাম আমি, ভি সমান সমান এফ ল্যামডা। যে কোনো আলোর ক্ষেত্রে এগুলো কি খাটানো যায়, ভি সমান সমান এফ ল্যামডা খাটানো যায়, কারণ আলো হচ্ছে কি তরঙ্গ। তো ল্যামডার মান যদি বেশি হয়, ভি এর মান কি হবে দেখি বলো তো? বেশি হবে না? এখানে লাল এবং বেগুনি এই দুইটার ভিতরে কার বেগ বেশি হবে তাহলে? লাল আলোর বেগ বেশি হবে না বেগুনি আলোর বেগ বেশি হবে? অবশ্যই লাল আলোর বেগ বেশি হবে, কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি। তা লাল আলোর বেগ বেশি হবে। এখন কোনো কিছু যদি বেগ বেশি হয় তাকে কি বিচ্যুত করা সহজ না কঠিন? অবশ্যই কঠিন। বেগ বেশি, অনেক জোরে যাচ্ছে, তাহলে কি ওকে কি সহজে বিচ্যুত করা যাবে? করা যাবে না। এখন একটা জিনিস আছে যার বেগ কম, ওকে সহজেই বিচ্যুত করা যাবে। বুঝছো? এভাবে মনে রাখতে পারো। 27 ব্যাচ এখন তাদের পড়াশোনা শুরু করতেছে। এদের বেগ মনে করো হচ্ছে, তোমাদের বেগ তো কি, যারা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেটস তাদের বেগের থেকেও বেশি, তাদের বেগের থেকেও বেশি। এখন এদেরকে এখন তুমি খুব সহজে বিচ্যুত করতে পারবা না। এরা 1 মাস খুব ভালোভাবে পড়াশোনা করবে, সেই পড়াশোনা করবে, মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট যতটুকু পড়াশোনা করে তার থেকেও বেশি পড়াশোনা করবে। সময় যখন যাবে আস্তে আস্তে বেগ কমবে, বেগ কমার পরে আস্তে আস্তে বিচ্যুত হবে। এইটাই রিয়ালিটি। কথা কি বুঝছো? তো এটাই বুঝালাম যে বেগ যত বেশি হবে তাকে বিচ্যুত করা কঠিন, যখন আস্তে আস্তে বেগ কমবে তখন বিচ্যুত করা সহজ। তাহলে লাল এবং বেগুনি এই দুইটার ভিতরে বেগ বেশি কার? লালের, বিচ্যুত হবে কম। বেগুনির ক্ষেত্রে কি হবে? বেগটা কম, তার মানে বিচ্যুত হবে বেশি। তোমাকে যদি বলা হয় বিচ্যুত কেন বেশি হয়, জাস্ট বেগের কথাটা বলে দিবা। তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অতএব বেগ বেশি, বিচ্যুত হবে কম। তরঙ্গ দৈর্ঘ্য কম, বেগ কম, অতএব বিচ্যুত হবে বেশি। এখন আসো, তোমাকে যদি বলা হয় এই যে রেল লাইনে দেখবা বিপদ সংকেত হিসেবে রেড ফ্ল্যাগ ব্যবহার করা হয়, লাল পতাকা ব্যবহার করা হয়। ধরো সাপোজ রেল লাইনের যে পাতগুলা থাকে, কোনো কারণে পাত কাটা গেছে, কাটা পড়ছে, কারণ রেল আসতেছে, ধরো ট্রেন আসতেছে, তখন তুমি কি করবা? তখন তোমার কাজ কি হবে? তখন তোমার কাজ হবে সিম্পলি একটা লাল পতাকা এভাবে নাড়ানো। তখন এই যে তোমার হচ্ছে ট্রেন চালক আছে, সে ট্রেনটাকে থামিয়ে দিবে লাল আলো দেখে। তুমি লাল পতাকা কেন ব্যবহার করলা, ওখানে বেগুনি পতাকা কেন ব্যবহার করলা না? কি বলো? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলোর বেগ বেশি। বেগ বলতে কি বোঝানো হয়? যে ওই আলো কতটুকু যাইতে পারবে। লাল আলো এবং বেগুনি আলোর ভিতরে কম্পেয়ার করো, বেগ বেশি হবে যার, সে তাড়াতাড়ি যাবে না, চোখে পৌঁছাবে তাড়াতাড়ি। লাল আলোর সর্বপ্রথম কথা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কি হয়? বেগ। লাল আলোর শূন্য মাধ্যমে বেগ বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগ বেশি। বিচ্যুত কম হয় না বেশি হয়? বিচ্যুত কম হয়। তাহলে বিচ্যুত কম হলে খুব তাড়াতাড়ি চোখে গিয়ে পৌঁছাবে না, বিচ্যুত কম হয়। তো এই 3টা কারণে কি হয়, আমরা লাল আলো ব্যবহার করি। আবার লাল আলো বলা হয় স্পষ্ট সতর্কতার চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়, এইভাবে লিখে দিবা। কথা কি বুঝছো? এগুলো কিন্তু খ নাম্বারে আসে, অনুধাবন কোশ্চেনে আসে। সতর্কতা সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লিখে নিতে পারো। সতর্কতা সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, খ নাম্বারেই লিখে নাও। সতর্কতা সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, জাস্ট এইভাবে লিখে নিবা। তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগ বেশি, বিচ্যুতি কম। এই 3টা লিখলে হবে।
সুন্দর করে ভাষায় লিখে দিবা। এটা লেখা হয়েছে কিনা? আচ্ছা, এখন আসো। তো আমরা লাল আলোর ক্ষেত্রে বিচ্যুতি দেখলাম, বেগুনি আলোর ক্ষেত্রে বিচ্যুতি দেখলাম। তো দেখো, এই যে দেখো, একটু এখানে খেয়াল করো। লাল আলো কি, একেবারে বলছিলাম যে আমাদের দৃশ্যমান আলোর ভিতরে সর্বোচ্চ আলো যেটা, সেটা হচ্ছে লাল আলো। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে বলতেছি লাল। দৃশ্যমান আলোর ভিতরে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে আমরা বলতেছি বেগুনি আলো। তো লাল আলোর ক্ষেত্রে বিচ্যুতি দেখছি আমরা ডেল আর, বেগুনি আলোর ক্ষেত্রে বিচ্যুতি দেখছি ডেল ভি। তাহলে এদের যে বিচ্যুতির পার্থক্য, এটা কত হবে? বিচ্ছুরণ, লেখো বিচ্ছুরণ, বিচ্ছুরণ হবে এই দুই আলোর ভিতরে বিচ্যুতির পার্থক্য, অর্থাৎ ডেল ভি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই ডেল। এই ডেল দ্বারা কি প্রকাশ করা হয়? এই ডেল দ্বারা প্রকাশ করা হয় বিচ্যুতি গড় বা গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি। তাহলে বিচ্ছুরণ সমান সমান ডেল ভি মাইনাস ডেল আর, অর্থাৎ দুইটা আলোর বিচ্যুতির পার্থক্য ডিভাইডেড বাই গড় বিচ্যুতি। বিচ্যুতির পার্থক্য ডিভাইডেড বাই গড় বিচ্যুতি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন। অন্য দুইটা আলো দেওয়া থাকতে পারে, সেখানে দেখবা কোনটা বেশি বিচ্যুত হয় কোনটা কম বিচ্যুত হয়, দেওয়াই থাকবে, বুঝছো? তুমি নিজেই বুঝতে পারবা কোনটা বেশি বিচ্যুত হয় কোনটা কম বিচ্যুত হয়। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে সে বিচ্যুত হবে কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম সে বিচ্যুত হবে বেশি। এখানে দুইটা আলো ব্যতীত অন্য দুইটা আলো কিন্তু থাকতে পারে, বুঝছো? তাহলে এটা হলো বিচ্ছুরণ, বা আমরা বলতেছি বিচ্ছুরণ কোণ, বিচ্ছুরণ বা বিচ্ছুরণ কোণ বা বিচ্ছুরণ কোণ। এটা এখন আসো, বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা, আচ্ছা এটা লেখার পরে একটু জায়গা ফাঁকা রেখে একটা অঙ্ক তোলো। একটু জায়গা ফাঁকা রাখবা, বেশি জায়গা না, একটু জায়গা ফাঁকা রাখলেই হবে। একটা অঙ্ক তোলো। দেখো, একটি কাচের প্রিজমের বেগুনি ও হলুদ বর্ণের আলোর, একটি কাচের প্রিজমের বেগুনি ও হলুদ বর্ণের আলোর বেলায়, আলোর বেলায় প্রতিসরণাঙ্ক যথাক্রমে, বেগুনি ও হলুদ আলোর বেলায় প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.542 ও 1.521 ও 1.521 1.542 ও 1.521 ও 1.521 প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা বের করো। প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা বের করো। প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা বের করো।
দেখো এখন এই যে ফাঁকা জায়গাটা তোমাদের রাখতে বলছিলাম, দেখো তো যে কোনো আলোর ক্ষেত্রে এই যে আমাদের কাচের প্রতিসরণাঙ্ক বলি বা প্রিজমের প্রতিসরণাঙ্ক বলি, এই প্রতিসরণাঙ্ক কিন্তু বিভিন্ন আলোর ক্ষেত্রে আলাদা আলাদা। বেগুনি আমাদের এভাবে মেনশন করে দিতে হয়, বেগুনি আলোর জন্য প্রিজমের প্রতিসরণাঙ্ক, বা নীল আলোর জন্য প্রিজমের প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক কিন্তু তরঙ্গদৈর্ঘ্য ভেদে আলাদা আলাদা হয়, বিভিন্ন রঙের আলোর জন্য আলাদা আলাদা হয়। তাহলে এই যে দেখো এখানে আমরা ভায়োলেট এবং রেড ব্যবহার করছি, অর্থাৎ বেগুনি এবং লাল ব্যবহার করছি। লাল আলোর জন্য যে প্রতিসরণাঙ্ক হবে প্রিজমের, অবশ্যই বেগুনি আলোর জন্য সেই প্রতিসরণাঙ্ক কি হবে? হবে না, কিন্তু আলাদা হবে। তাহলে বিচ্ছুরণ ক্ষমতাকে আমরা এই প্রতিসরণাঙ্কের মাধ্যমেই প্রকাশ করে থাকি। বিচ্ছুরণ ক্ষমতাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা। এইটা সমান সমান, দেখো এখানে আমরা ভি থেকে আর বাদ দিছি, তাহলে এখানে হবে মিউ ভি মাইনাস মিউ আর, মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। তাহলে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা হবে মিউ ভি, অর্থাৎ বেগুনি আলোতে প্রিজমের প্রতিসরণাঙ্ক মাইনাস লাল আলোতে প্রিজমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই এই যে মিউ দেখতেছো না, এটা হলো গড় মান, প্রতিসরণাঙ্কের গড় মান, যেখানে এই মিউ হলো মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই 2। এইটা মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই 2। তাহলে এই অঙ্কটা আমাদের একটু করে দাও তো, আমাকে একটু করে দাও, জাস্ট খালি বসানো। একটি কাচের প্রিজমের বেগুনি ও হলুদ বর্ণের আলোর বেলায় প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.542 ও 1.521, প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা বের করতে বলছে। তাহলে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা সমান সমান লেখো, এখানে কি হবে মিউ ভি মাইনাস মিউ ওয়াই, যেহেতু ইয়েলো, ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। কত আসে অ্যান্সার? 0.037, এটাই না? ঠিক আছে, যে কোনো আলো থাকতে পারে, যে কোনো দুইটা আলো থাকতে পারে। হ্যাঁ পজিটিভ আসবে, অবশ্যই পজিটিভ আসবে। আর তুমি দেখেও তো বুঝতে পারবা, দেখে বুঝতে পারবা না? হ্যাঁ, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম সেই দেখে কিন্তু তুমি বুঝতে পারবা কার বেগ বেশি হবে, তাই না? দেখে বুঝতে পারবা, তার সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্কটাও তো তুমি জানো। হ্যাঁ এখন আসো, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। দেখো তোমাদের প্রতিফলন প্রতিসরণ সবকিছুই পড়ানো হয়েছে, একটা কোণ এখনো পড়ানো হয়নি, সেটা হলো সংকট কোণ। 9-10-এ পড়ছো, 9-10-এ পড়েছো। কোনটা? কিসের? এটার
একক, একক কিছু না, বিচ্ছুরণ ক্ষমতার কোনো একক নাই। দেখো উপরে হচ্ছে তোমার প্রতিসরণাঙ্ক, নিচে প্রতিসরণাঙ্ক, কোনো একক থাকে? আচ্ছা, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা হলো ঘন মাধ্যম আর এটা হলো হালকা মাধ্যম। দেখো ঘন মাধ্যম একটা হলো হালকা মাধ্যম। আচ্ছা, ঘন মাধ্যম থেকে যদি আমি আলোক রশ্মি পাঠাই হালকা মাধ্যমে, তাহলে আলোক রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে না কাছে আসবে? কাছে আসবে। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, কিন্তু ঘন থেকে হালকাতে, হালকা থেকে ঘনতে যদি আলোক রশ্মি পাঠানো হয় তাহলে অবিলম্বের দিকে চলে আসে, ঘন থেকে হালকাতে পাঠাইলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। যদি সাপোজ আমি এই বরাবর আলোক রশ্মিটা পাঠাই তাহলে এটা দূরে সরে যাবে, এইভাবে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা অবিলম্ব, অবিলম্ব থেকে দেখো তো দূরে সরে গেছে। এখন যদি আমি এই আপতন কোণটা আরো বাড়াই, আপতন কোণটা যদি আরো বাড়াই তাহলে এটা কি আরো দূরে সরে যাবে না? এইটা হলো আপতন কোণ, তাহলে কি প্রতিসরণ কোণ আরো বেশি হবে না ওই ক্ষেত্রে? এই অবিলম্ব থেকে এটা আরো দূরে সরে যাবে। তো দেখো আপতন কোণ বাড়াইতে বাড়াইতে আমি আপতন কোণ এমন একটা কোণে নিয়ে আসলাম, ধরো এই কোণে নিয়ে আসলাম, যেই কোণে আলোক রশ্মি আপতিত করলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময় এই আলোক রশ্মিটা একেবারে বিভেদ তল বরাবর চলে যাবে, আলোক রশ্মিটা বিভেদ তল বরাবর চলে যাবে। আবার একটু বলি, দেখো ঘন মাধ্যমে আমি আলোক রশ্মি ফেললে হালকা মাধ্যমে আলোক রশ্মিটা কি হয়ে যায়? দূরে সরে যায়, অবিলম্ব থেকে দূরে চলে যায়। এখন আমি আপতন কোণ আরো বাড়াচ্ছি, তাহলে প্রতিসরিত রশ্মি আরো দূরে সরে যাবে। এখন এই কোণটা বাড়াইতে বাড়াইতে আমি এমন একটা কোণে নিয়ে আসছি যার জন্য একেবারে প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর চলে যাচ্ছে, সেই কোণটাকেই কি বলা হয়? সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আপতন কোণের যে মানের জন্য ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর চলে যায় তাকে কি বলা হয়? সংকট কোণ। লেখো, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময়, এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর, আপতন কোণে যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর অতিক্রম করে, আপতন কোণে সেই মানকে সংকট কোণ বলে। আপতন কোণের সেই মানকে সংকট কোণ বলে। আপতন কোণের সেই মানকে সংকট কোণ বলে। এখন এই যে সংকট কোণ, দেখি বলো তো, এদিকে তাকাও, এদিকে তাকাও, সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপতিত করি আলোক রশ্মি তাইলে কি হবে? তাইলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যাবে। এই যে দেখো সংকট কোণের থেকে বেশি কোণে আমি আপতিত করলাম, তখন আবার একই মাধ্যমে ফিরে চলে আসবে, একই মাধ্যমে চলে আসবে। একই মাধ্যমে যখন চলে আসলো তখন এই যে আপতন কোণ প্রতিসরণ কোণ কি হবে, প্রতিফলন কোণ কি হবে? সমান হবে না? সমান হবে। এটা কিন্তু আমরা আগেই প্রমাণ করছি, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তুমি সংকট কোণের থেকে বেশি কোণে আপতন করলে তখন কি প্রতিফলন হবে না?
আর প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তখন এই আইটা আর এর সমান হবে, এ আর এর সমান। এখন দেখো এখানে স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, লেখো স্নেলের সূত্র অনুযায়ী। এতদিনে বুঝাই গেছো যে আসলে স্নেলটা কত গুরুত্বপূর্ণ। এ কিন্তু পিছু ছাড়তেছে না। স্নেলের সূত্র অনুযায়ী দেখো তো, আপতিত রশ্মি কি আমাদের ঘন থেকে হালকাতে যাচ্ছে না? তাহলে মিউ অফ ঘন ইন্টু সাইন থিটা সি না, সাইন থিটা সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মিউ অফ ঘন ইন্টু সাইন থিটা সি সমান সমান মিউ অফ হালকা। এখানে সাইন কত ডিগ্রি হবে দেখি বলো, সাইন 90 ডিগ্রি হবে, কারণ অবিলম্বের সাথে এই যে প্রতিসরিত রশ্মি এটা বিভেদ তল বরাবর ঘেসে গেছে, তার মানে মাঝখানে কোণ কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে থিটা সি হবে দেখো সাইন ইনভার্স মিউ হালকা বাই মিউ ঘন। এইভাবে মনে রাখবা, যে কোনো দুইটা মাধ্যম দেওয়া থাকলে সংকট কোণ হবে সাইন ইনভার্স, উপরে হালকা যেটা আছে অর্থাৎ যার প্রতিসরণাঙ্ক কম ডিভাইডেড বাই যার প্রতিসরণাঙ্ক বেশি। এক্সট্রা পেন তারপরে দুটো কল সেট করতে পেন্সিল আছে লিখবা, কলম তো পাচ্ছি না। তাহলে দেখো থিটা সি সমান সমান সাইন ইনভার্স মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন, এইভাবে মনে রাখা সহজ, বুঝছো? মনে রাখবা সংকট কোণ সমান সমান সাইন ইনভার্স উপরে হালকার প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই ঘনর প্রতিসরণাঙ্ক, শেষ। এভাবে মনে রাখলেই হবে। এখন এটাকে আবার অন্যভাবে লেখা যায়, থিটা সি সমান সমান সাইন ইনভার্স, দেখি বলো তো এটাকে কার সাপেক্ষে কার লেখা যাবে? ঘনর সাপেক্ষে হালকা না, নিচে যেটা থাকে সেটার সাপেক্ষে, তাহলে ঘন মিউ হালকা দেখা যায়, সাইন ইনভার্স ঘন মিউ হালকা মানে ঘনর সাপেক্ষে হালকা। তো এভাবে মনে না রেখে ওইটা মনে রাখাই সহজ, উপরে হালকার প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই নিচে ঘনর প্রতিসরণাঙ্ক। দেখি, হ্যাঁ ঠিক আছে, তোমাদের একটা ম্যাথ দিই, তোমরা একটু জাস্ট চিন্তা করবা, যদি পারো তো অনেক ভালো, না পারলেও সমস্যা নাই। লেখো, অস্তগামী সূর্য দেখার জন্য মাছকে কত কোণে উপরে তাকাতে হবে? অস্তগামী সূর্য দেখার জন্য মানে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, অস্তগামী সূর্য দেখার জন্য মাছকে কত কোণে উপরে তাকাতে হবে? জাস্ট চিন্তা করবা তাইলে হবে। অস্তগামী সূর্য দেখার জন্য মাছকে কত কোণে উপরে তাকাতে হবে? এক্সাক্ট ভ্যালু আসবে। এখানে পানির প্রতিসরণাঙ্ক কাজে লাগবে 1.33, পানির প্রতিসরণাঙ্ক 1.33। কত? না এরকম হওয়ার কথা না। ঠিক আছে, ফিজিক্স আজকে এই পর্যন্তই। নেক্সট দিন সংকট কোণের হচ্ছে আমাদের কিছু অঙ্ক বাদ আছে, সংকট কোণের সংক্রান্ত কয়েকটা অঙ্ক বাদ আছে,
এই কয়েকটা অঙ্ক হবে আর হচ্ছে হ্যাঁ উত্তর বের করো, উত্তর তো আমার মুখস্থ করা নাই। 48.75 এটা হতে পারে। মানে এক ভিতরে কিভাবে করছো কিভাবে করছো? ওটা হচ্ছে এইভাবে দেখা মানে কি ওয়াশ সাপেক্ষে উদাহরণ নাই আর ওই পানিটা মানে একটা উদাহরণ নেক্সট দিনই দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে